আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে বাসায় আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি প্রাথমিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে 11। তোমরা নিশ্চয়ই জানো 11 অধ্যায়ে আবহাওয়া ও জলবায়ু আছে। তো আজ আমি তোমাদের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা কি জানো? তোমরা জানো যে আবহাওয়াটা কি? আসলে আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। তো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা বলতে আমরা কি জানি? দেখো, যদি সূর্য উঠে থাকে তাহলে সূর্য ওঠা মানে কি? একটু গরম লাগে। তো এই গরম লাগাটা কি? আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পায়। আবার দেখো, এখানে আছে দেশের এক এক স্থানে এক এক রকম তাপমাত্রা। তার মানে একই দেশে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন তাপমাত্রা বিরাজ করে। তো সূর্য যদি ওঠে তাহলে এক স্থানে গরম লাগবে, তো অন্য স্থানে বৃষ্টি হবে বা প্রচুর মেঘ, তখন একটু আমরা ঠান্ডা অনুভব করি। আবার দেখো শিক্ষার্থীরা, দিনের এক এক সময়ে এক এক রকম তাপমাত্রা। তার মানে কি? এক এক সময়ে হয়তো ধরো সকালে তোমার খুব ঠান্ডা লাগছে, তোমাকে একটু বেশি কাপড় পরতে হচ্ছে ঠান্ডাটা নিবারণ করার জন্য। আবার দেখো শিক্ষার্থীরা, হয়তো বিকেলে তোমার আর ঠান্ডা লাগছে না, তোমার প্রচুর গরম লাগছে। এমন গরম লাগছে যে তোমাকে ফ্যান ছাড়া তোমার আর চলছেই না। তাহলে আমরা জানতে পারলাম আবহাওয়াটা আসলে কি। শিক্ষার্থীরা, তোমরা এখানে আবহাওয়ার বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ। তো আমরা আবার একটু জেনে নেই যে আবহাওয়ার বিস্তারিত অবস্থাটা আসলে কি। এখানে দেখো, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এর আগে আমরা এটি নিয়ে আলোচনা করলাম। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোনো দিন কোনো কাপড় পরব এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। এবার আসছে জলবায়ু। তাহলে দেখো শিক্ষার্থীরা, জলবায়ুটা আসলে কি? কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। নির্দিষ্ট ধারাটা কি? দেখো, আমাদের কিন্তু কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো সেই স্থানের জলবায়ু। এটা হচ্ছে জলবায়ু। তবে আমরা যতটুকু জানি যে আমাদের গ্রীষ্মকালে কি হয়। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, সবাই এত উত্তপ্ত থাকে যে অনেকেই আছে পুকুরে গোসল করে। তো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালের অবস্থা। আবার দেখো, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মানে কি এটা বর্ষাকাল। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে কাশফুল আছে। তো কাশফুল মানে কি? শরৎকাল। আবার দেখো, এখানে কৃষকরা অনেক ধান মাথায় নিয়ে যাচ্ছে, তার মানে এটা হেমন্তকাল। এখানে দেখো, খেজুর গাছে খেজুরের রস পাড়ছে একজন মানুষ, তো তার মানে হচ্ছে এটা শীতকাল। তো শীতকালে খেজুরের গুড়ের পিঠা আমরা সবাই খাই, নতুন ধানের মৌ মৌ গন্ধ, এটা শীতকাল। আবার দেখো, এখানে ফুল ফুটে আছে, তার মানে এটা হচ্ছে বসন্তকাল। অনেক ফুলের সমারোহ আমরা এখানে দেখতে পাই। তাহলে কি আমাদের বাংলাদেশে যে 6টি ঋতু আছে, এই যে ঋতুগুলো, এই আমরা এখানে বলেছি যে আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারায়, অর্থাৎ আমাদের ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট যে ধারাগুলো আছে এই ধারা পরিবর্তনটাই হচ্ছে আমাদের জলবায়ু। আবার বহু বছর মানে কি? আমরা কিন্তু একদিনে আজকের কি তাপমাত্রা সেটা না, অর্থাৎ আমাদের বছরের পর বছরের যে আবহাওয়ার গড় অবস্থা সেটাই কিন্তু আমরা জলবায়ু হিসেবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থীরা,
তোমরা এখানে দেখো জলবায়ুটা আসলে কি। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক না। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি অর্থাৎ আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষার বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আবহাওয়া ও জলবায়ু কি এবং এদের মধ্যে পার্থক্যগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। আমরা এখন দেখব বায়ু প্রবাহ। বায়ুর একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হওয়াকেই বায়ু প্রবাহ বলে। তাহলে দেখো, আমরা যখন ছাদে কাপড় শুকাই তাহলে কাপড়গুলো নড়ছে, অর্থাৎ একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। তাহলে বুঝতে হবে বায়ু একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হচ্ছে। আমরা আবার দেখতে পাচ্ছি দুটি মেয়ে খোলা চুল এবং প্রচণ্ডভাবে তাদের চুলগুলো নড়ছে। তার মানে বায়ু কিন্তু একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হওয়ার ফলে তাদের চুলগুলো নড়ছে এবং সেই সাথে কাপড়ও। এখন আমরা একক কাজ দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বাসায় আছো। বাসায় একক কাজ ছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ এখন লকডাউন চলছে। একক কাজে তোমাদের খুবই সাধারণ একটি আমি কাজ দিব। সেটা হচ্ছে, তোমরা সূর্যের আলোতে একটি বাটিতে পানি এবং অন্য একটা বাটিতে বালি নিবে এবং 5 থেকে 10 মিনিট তোমরা সূর্যের আলোতেই দুটো বাটি রাখবে। এতে তোমরা কি অনুভব করবে তা তোমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং খাতায় লিখে ফেলবে। হ্যাঁ শিক্ষার্থীরা, যারা তোমরা খুব ভালোভাবে উত্তরটি বুঝতে পেরেছো এবং খাতায় লিখেছো, তাদের জন্য আমার ফুলের শুভেচ্ছা। শিক্ষার্থীরা, তোমরা তো এখন অনেক ছোট, তাই তোমাদের একা একা বাইরে যাওয়া বারণ। তবে হ্যাঁ, মা বাবার সাথে ঘুরতে গেলে মন্দ কি? তোমরা অনেকেই নিশ্চয়ই সমুদ্রে বেড়াতে গিয়েছো এবং সেখানকার সমুদ্রের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করেছো। আজ আমরা সেখানে কি হয় তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পানি আছে এবং সমুদ্রের এপাশে হচ্ছে বালি। তো আমরা কি জানলাম? আমরা জানি কিছুক্ষণ আগে তোমরা একটা পরীক্ষা করেছিলে বালি এবং পানির। তো এখানে দেখো, বালি ও পানি কোনটা আগে গরম হয়? আমরা স্বভাবতই জানি যে একই তাপমাত্রায় বালি আর পানি যদি আমরা গরম করি তাহলে বালি কিন্তু খুব তাড়াতাড়ি গরম হবে। তো গরম হলে কি হয় দেখো শিক্ষার্থীরা, তোমরা এখানে এই যে এখানে বালি সংলগ্ন যে বাতাসটা আছে সেটা গরম হয়। তো গরম হওয়ার পরে এখানে বাতাসটা উপরে উঠে যায়। তোমরা দেখো এখানে বাতাসটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। যখনই উপরে উঠে যাবে তখনই এই বাতাসটা উপরে উঠে যাওয়ার ফলে একটা ফাঁকা জায়গার অর্থাৎ শূন্যতার সৃষ্টি হবে। এই শূন্যতা সৃষ্টি হবে এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হবে। তো নিম্নচাপ যখনই হবে এবং আমাদের এই বাতাসগুলো উপরে উঠে যাবে, তখন কি হবে, এই পানি সংলগ্ন যে
বাতাসটা আছে সেটা তুলনামূলকভাবে যেহেতু এটা কম গরম হচ্ছে, কাজেই এটা ভারী হবে। ভারী হওয়ার কারণে বাতাসগুলো নিচের দিকে চলে আসবে। তোমরা দেখো এখানে বাতাস নিচের দিকে চলে আসছে। চলে এসে কি হবে, এই যে এখানে যে ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে, ফাঁকা জায়গার সৃষ্টি হওয়ার ফলে এখানে বাতাসটা এপাশ দিয়ে এসে আমাদের এই যে ফাঁকা জায়গা আছে সেখানে পূরণ হয়ে যাবে। এখানে নিম্নচাপের সৃষ্টি হলো, আর এখানে যেহেতু পানি সংলগ্ন বাতাসটা হচ্ছে ভারী, নিচে চলে আসলো এবং উচ্চচাপের সৃষ্টি হলো। তার ফলে দেখা যাচ্ছে যে বাতাসটা আমার এদিক থেকে চলে এই ফাঁকা জায়গাটা পূরণ করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বায়ু প্রবাহ জানলাম, বালি আর পানি কোনটা গরম হচ্ছে আগে সেটা জানলাম। এখন আমরা জানব বায়ুর চাপ, উচ্চচাপ এবং নিম্নচাপ। কারণ একটু আগে আমরা উচ্চচাপ নিম্নচাপ কিভাবে হয়েছে তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো বায়ুর চাপ। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে। বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। এখন দেখো উচ্চচাপটা কি। বায়ু যখন কোনো স্থানে বেশি চাপ প্রয়োগ করে তখন তাকে উচ্চচাপ বলে, আবার কোনো স্থানে বায়ুর চাপ কমে গেলে তাকে বায়ুর নিম্নচাপ বলে। এখানে আমরা যদি একটি বাটিতে পানি নেই এবং অন্য একটি বাটিতেও সেই একই সম পরিমাণ পানি নেই, তারপর একটি বেলুনকে যখন আমরা বাতাস দিয়ে ফুলাবো, তখন এখানে যে পানি আছে এই পানি যতটুকু থাকবে, তোমরা দেখবে খেয়াল করলে এই বাতাসপূর্ণ বেলুনটা যখন আমি পানিতে বসাবো অর্থাৎ চাপ দিব, তখন কিন্তু এই পানিটা কিছুটা সরে আসবে, অর্থাৎ জায়গা পরিবর্তন করবে। এটাই হচ্ছে কিন্তু চাপ। তার মানে আমরা কিছুক্ষণ আগে যে অবস্থাটা ব্যাখ্যা করলাম এখানে কিন্তু তা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে দেখো আমরা আবার বলছি যে উচ্চচাপটা হচ্ছে বায়ু যখন কোনো স্থানে বেশি চাপ প্রয়োগ করে তখন তাকে উচ্চচাপ বলে, আর সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কিন্তু নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। যখন শিক্ষার্থীরা দেখো এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে, আমরা জানি উচ্চচাপ থেকে বায়ু কিন্তু এদিক দিয়ে নিম্নচাপের দিকেই প্রবাহিত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। উচ্চচাপ ও নিম্নচাপ আমরা আবার ভালো করে একটু বুঝে নিই। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই জায়গা অর্থাৎ ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, এটা আমরা সবাই জানি। একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। তোমরা এখানে দেখো আমাদের বাংলাদেশের ম্যাপটি, এবং শীতকালে স্থলভাগ থেকে বঙ্গোপসাগরের দিকে বায়ু প্রবাহিত হয়, একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। এর বিস্তারিত আলোচনার জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। শিক্ষার্থীরা দেখো আসলে গ্রীষ্মকালে কি হয়। গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। তোমাদের বিজ্ঞান বইয়ের 11 অধ্যায়ে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করে দেয়া আছে।
এবং এখানে দেখো উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কিন্তু নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। এইখানে উচ্চচাপ এবং এখানে হচ্ছে নিম্নচাপ অঞ্চল। আর এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখালাম আমাদের বাংলাদেশের ম্যাপ যেটা আছে, এখানে বঙ্গোপসাগর। এই যে বঙ্গোপসাগরে যে পানি আছে, এই যে এখানে হচ্ছে আমাদের স্থলভাগ অর্থাৎ স্থলভাগ সংলগ্ন বাতাস, আর এটা বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগরের পানি সংলগ্ন বাতাস। কিছুক্ষণ আগে আমরা সমুদ্রের ধারে যে উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয় তা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এখন আমি তোমাদের গ্রীষ্মকালে যে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় এবং এটাকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে তা আমি তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম। এরপর আসো শীতকালে আসলে কি হয়। শীতকালে এটা হয় যে শীতকালে স্থলভাগ থেকে বঙ্গোপসাগরের দিকে বায়ু প্রবাহিত হয়, একে আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। অর্থাৎ আমাদের গ্রীষ্মকালে যেটা হচ্ছে স্থলভাগ সংলগ্ন বাতাস কিন্তু উত্তপ্ত হচ্ছে বেশি, আর শীতকালে কিন্তু তোমরা একটু খেয়াল করো যে বঙ্গোপসাগরে যে পানি সংলগ্ন বাতাসটা আছে এটা কিন্তু বেশি উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ আমাদের গ্রীষ্মকালে যা হচ্ছে শীতকালে কিন্তু তার উল্টো হচ্ছে। তোমরা এখন দেখো এখানে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে শীতকালে, এটা কিন্তু আবার নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। এটাকে আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আবহাওয়ার এত রদবদল, এগুলো কিন্তু আমরা কোথা থেকে খবরগুলো পাই? আসলে আমরা আমাদের বাংলাদেশে যে আবহাওয়া অধিদপ্তর আছে সেখান থেকে আমরা এই খবরগুলো পেয়ে থাকি, এবং আমরা জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এগুলো খুব ভালোভাবে জানার জন্য আমাদের আবহাওয়া অধিদপ্তর একটি বিশেষ ভূমিকা পালন করে। বাড়ির কাজটি না দিলেই না, কারণ তোমরা তো এখন বাসায় বসে আছো, অনেক পড়াশোনা করছো, সেই সাথে তোমরা বাড়ির কাজগুলো খুব ভালোভাবে করে ফেলবে। তোমরা দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্রচণ্ড খরা, মাটি ফেটে গেছে, এবং আরেকটি ছবিতে দেখতে পাচ্ছ যে বন্যায় গাছ, বাড়ি, ঘর এগুলো ডুবে গেছে, এবং আরেকটি মানুষকে দেখতে পাচ্ছ যে বাসার চালে বসে আছে এবং বাড়িটাও ভেসে যাচ্ছে। তাহলে দেখো বাংলাদেশে বন্যা ও খরা কেন হয়ে থাকে, এটা খুব সুন্দর করে তোমরা বাড়ির কাজ করে ফেলবে। মূল্যায়ন পর্বে আজ আমি তোমাদের বেশি কিছু দিব না। তোমাদের অনুশীলনীতে যে সংক্ষিপ্ত উত্তর আছে, যেমন ধরো বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো, আবহাওয়া কি, আবহাওয়ার উপাদানগুলো কি কি, সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়, আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে, এগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে, বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। এবং সেই সাথে তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে, অর্থাৎ আমরা যেটা জানি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 2 মার্কসের হয়ে থাকে, এবং বর্ণনামূলক প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো একটু তোমাদের বড় করে লিখতে হবে। সেই দিকে খেয়াল করলে দেখা যায় যে আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর যখন লিখব তখন এটাতে আমরা জানি যে এটাতে 6 মার্কস থাকে। অর্থাৎ তাহলে বুঝতে পারছো যে 2 মার্কস যে উত্তরগুলো আমরা লিখব, আমরা সাধারণত 6 মার্কের যে উত্তরগুলো লিখব অনেক বড় লিখব এবং মোটামুটি একটা মানসম্মত হবে। তো সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমি যদি বলি যে এখানে তোমাদের জন্য আছে বায়ুর চাপ কি, কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় বাংলাদেশে, কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়, কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করা, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল অমিল, অর্থাৎ আমি তোমাদের পার্থক্যগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবং জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত এবং কেন। তোমাদের তো খুবই ভালো লাগে বনভোজন এবং অনেক মজা করো তোমরা। তো এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমার ধারণা আমি যেভাবে তোমাদের আজ সুন্দর করে ব্যাখ্যা করলাম এবং তোমরা খুব ভালোভাবে ক্লাসটি উপভোগ করলে, আমি খুবই আশাবাদী যে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর
খুবই সুন্দর করে দিতে পারবে। আমরা খুব ভয়াবহ একটা পরিস্থিতি পার করছি। তোমরা খুব একটা আতঙ্কিত হবে না, কারণ তোমরা অনেক ছোট, তোমাদের মধ্যে অনেক ভীতি কাজ করে। এই ভীতিটা তোমাদের দূর করতে হবে এবং সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা ঠিকই ধরেছ, কোভিড-19 এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা কি করব? আতঙ্কিত হব না। আমরা নিয়মিত সাবান পানি দিয়ে হাত ভালো করে ধুবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বিশেষ করে আমাদের ঘর, এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করব। দরজার হ্যান্ডেল, বিভিন্ন আসবাবপত্র যেগুলো আমরা সচরাচর সবসময় ধরি, সেগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার করব। ঘরে থাকি বা কারোর সাথে কথা বলি 3 ফিট দূরত্ব বজায় রাখবো এবং বিশেষ করে মাস্কটা আমাদের বাইরে গেলে অবশ্যই পরতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা কি করব? বাসায় থাকবো, ঘরের দরজা বন্ধ করে রাখবো, যাতে অপ্রয়োজনে আমাদের বাসা থেকে বের হতে না হয় এবং তোমাদের অন্য কোনো পরিচিত অপরিচিত যে কেউ আসুক না কেন, বাসার ভিতরে যাতে ঢুকতে না পারে। এদিকে তোমাদের আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়।